ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই ইউথ ডায়ালগ বেজিং চ্যাপ্টারে আমি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান শিহাব, নিউরো রিহ্যাবিলিটেশন পিএইচডি তে অধ্যয়নরত ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটাতে চায়না রিহ্যাবিলিটেশন রিসার্চ সেন্টারে, এবং আমি বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। সুপ্রিয় উপস্থিতি, আজ আমরা বাংলাদেশ থেকে আগত ইউথ লিডার, প্রফেসর এবং চায়নার অবস্থিত বাংলাদেশ শিক্ষার্থী, পেশাজীবীদের একসাথে পেয়েছি। সেই সাথে আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যে উন্মুক্ত আলোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে তার জন্য আমরা সকলেই অনেক বেশি আনন্দিত। আজ আমরা যেমন চীন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব, সেই সাথে বাংলাদেশ থেকে আগত লিডারদের কাছ থেকে আমাদের নতুন বাংলাদেশ সম্পর্কে, তাদের পরিকল্পনা সম্পর্কে অবগত হব। আমরা আজকের এই উন্মুক্ত সভাটিকে প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ করার জন্য আপনাদের সকলের স্বপ্রণোদিত অংশগ্রহণ কামনা করছি। আমি আর কথা না বাড়িয়ে আজকে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, তিনি পিএইচডি তে অধ্যয়নরত নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি বেইজিং এ। তিনি আজ আমাদেরকে সকলকে পরিচয় করিয়ে দিবেন এবং আমাদের আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু দিক নির্দেশ দিবেন। ধন্যবাদ সবাই। বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের বিসিওআইসি ইউথ ডায়ালগে উপস্থিত বাংলাদেশ থেকে আগত সম্মানিত টিম লিডার ডক্টর রাকিবুল হক স্যারকে, এছাড়া বাংলাদেশের বিভিন্ন ভার্সিটির টিচার, মিডিয়া কর্মী, সকল ইউথ লিডার, সবাইকে আমার পক্ষ থেকে এবং বিসিওআইসির পক্ষ থেকে শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। একই সাথে বেইজিং থেকে উপস্থিত সকলকে প্রথমে আমাদের সম্মানিত অতিথিকে পরিচয় করে দেব। আমি সবার একটু নাম বলবো যাতে আমাদের বেইজিং থেকে যারা উপস্থিত আছে তাদের জন্য সবাই আমাদের অতিথিদেরকে চিনতে পারে। সবাই একটু একটু হাই দিবেন রাখি, যেহেতু আমাদের সময় কম। আমাদের আজকের ইউথ লিডারদের টিম লিডার এবং আমাদের সকলের ডক্টর রাকিবুল হক স্যার, ঢাকা ভার্সিটির প্রফেসর। তারপরে এম আলী সিদ্দিকী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি। রুবেন মোল্লা, লেকচারার, ইউনিভার্সিটি অফ ঢাকা। ইউনিভার্সিটি ঢাকা। মেহনাজ সিদ্দিকী, উনি এখানে নাই, উনি তার হোটেলে ব্যাক করছে আর কি। আব্দুল করিম, লেকচারার, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সাজ্জাতুল কারিম, লেকচারার, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এমডি আব্বাস, স্টাফ রিপোর্টার, ডেইলি স্টার। মনে হয় এমডি সাইফুল ইসলাম, কো ফাউন্ডার দ্য ডেইলি ক্যাম্পাস। ফয়সাল এমডি আব্দুল্লাহ, টিচার এডিটর, চায়না মিডিয়া গ্রুপ। এমডি নাজিমুল হুদা, এডিটিং অ্যাসোসিয়েট, বাংলাদেশ সংবাদ সংস্থা। নুরুল আহমেদ, রিসার্চ অফিসার, বিআইএসএফ। এমডি শিহাব শাহী, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি, সিনেবাংলা। মোহাম্মদ মাহবুব রহমান, সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। নুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এমডি সাইফুল ইসলাম, জয়েন্ট কনভেনার, বাংলাদেশ ডেমোক্রেটিক স্টুডেন্ট কাউন্সিল। এমডি মাহবুব আলম, জয়েন্ট কনভেনার, ন্যাশনাল সিটিজেন পার্টি। এএম ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয় ছাত্র দল। এমডি রাসেল মিয়া, জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ জাতীয় ছাত্র দল। সেন্ট্রাল মেম্বার, ইউনাইটেড পিপল বাংলাদেশ, বাংলাদেশ। এমডি আসাদুল্লাহ গালিব, জয়েন্ট চিফ অর্গানাইজার, ন্যাশনাল সিটিজেন পার্টি। হোসাইন এমডি আলমগীর,
PhD, Tongji University. Hussain Asif Jaman, Shahjahan M. সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিসিওআইসি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী একটা সংগঠন। আমাদের আজকের আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে আগত সকল ইউথ লিডারদের সাথে চায়নার কিছু ইনসাইট নিয়ে আলাপ আলোচনা করব, যাতে আমরা আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের এই চিন্তাগুলো আমরা যেন একসাথে শেয়ার করতে পারি। আমাদের আজকের প্রোগ্রামটা যেহেতু সম্পূর্ণ অরাজনৈতিক, তাই প্রোগ্রামের অতিথি যারা বাংলাদেশ থেকে ইউথ লিডার এবং চায়না থেকে যারা উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করবো ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর রাকিবুল স্যার আমাকে বলছে প্রোগ্রামটা আমাদের খুব শর্ট করতে হবে। আমরাও চাচ্ছি যে যেহেতু আপনারা অনেক টায়ার্ড, আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করে দিয়ে আপনাদের সাথে আমরা একটু চা চক্র আয়োজন করে আমি সব বিদায় নিব। বাট যেহেতু আমরা সবাই একসঙ্গে হয়েছি, এই জন্য আমরা সবাই 1 মিনিট করে সবার অনুভূতি শুনবো। আমরা যারা চায়নাতে দীর্ঘ সময় ধরে আছি, আমরা চায়নার অনেক ইনসাইট, অনেক কিছু জানি। আপনারা অনেকে অনেক কিছু গত 1 সপ্তাহ ধরে দেখলেন। তো এই জন্য আমরা একটু শেয়ারিং বলতে পারেন আর কি। যেহেতু আমরা বিসিওআইসি বাংলাদেশি স্টুডেন্ট নিয়েই আমরা কাজ করছি, সো আমার কাছে মনে হয় যে আমরা এই সময়টা একটু হলেও আমরা বাংলাদেশের একটা এনভায়রনমেন্টে ফিরে যাবো। সো আপাতত বিদায় দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের আজকের এই সময়ের এই আলোচনাটা প্রস্তুত হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জানাতুল্লাহ ভাইকে। সম্মানিত উপস্থিতি, বিসিওআইসি এর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনারা জেনে থাকবেন 2016 সাল থেকে বিসিওআইসি প্রতিষ্ঠিত হয় চীনে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থী এবং পেশাজীবীদের নিয়ে। সেই সাথে সেই সময়ের পর থেকেই বিসিওআইসি ফান্ডিং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন আমাদের জনাব ডক্টর শাহাবুল হক স্যার। তিনি প্রফেসর হিসেবে কর্তব্যরত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তারপর দায়িত্ব পালন করেন MA মুজাহিদ, মারুফ হাসান এবং ABCD। বিসিওআইসি আজ প্রায় 6000-এর অধিক শিক্ষার্থী এবং কর্মজীবী যারা আছেন চায়নাতে, যারা চায়না থেকে কাজ করে গেছেন বা চায়নাতে এখন অবস্থান করছেন, তাদের একটি পরিবার। সেই সাথে চায়নাতে অবস্থিত শিক্ষার্থী এবং কর্মজীবীর সংখ্যা প্রায় 12,200 ওপর। আমাদের বিসিওআইসি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের রয়েছে একটি সুগঠিত কার্যনির্বাহী পরিষদ। সেই সাথে আমাদের 35 অধিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং বিভিন্ন বিভাগে আমাদের রয়েছে অ্যাসোসিয়েট টিম মেম্বার। বিসিওআইসি আমাদের কাজ করে যাচ্ছে বাংলাদেশ চায়নার শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন দিকের বাংলাদেশ এবং চায়নার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য। সেই সাথে বিসিওআইসি রয়েছে নিউজ, যেটা আমরা বিসিওআইসি পত্রিকা হিসেবে প্রকাশ করি, এবং আমাদের রয়েছে একটা ম্যাগাজিন যেটা হচ্ছে মহাপ্রাচীর ম্যাগাজিন। আপনারা আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন, যেটা জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এবং জুলাই বিপ্লবী যারা শহীদ হয়েছে তাদেরকে উৎসর্গ করে আমাদের বিশেষ একটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। এবং সেই সাথে বিসিওআইসি নিয়মিতই বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে, যেটা কিনা বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের শিক্ষা সম্পর্কিত বা বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসেবে পরিচালিত হয়। এ পর্যায়ে আমি আর কথা না বেরিয়ে আমি একে বাংলাদেশি যারা আছেন বেইজিংয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ জানাবো, এবং সেই সাথে আপনারা যারা লিডার আছেন তাদের অভিমত আমরা একটু শুনতে চেষ্টা করব। আমরা খুবই সংক্ষিপ্ত ভাবে আমরা সকল আলোচনাগুলো শেষ করার চেষ্টা করব। সো প্রথমে আমি ডেকে নিচ্ছি ডক্টর হারুনুর রশিদ। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই সাথে চায়নাতে PhD তে অধ্যয়নরত আছেন। হারুনুর রশিদ স্যার। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। বেজিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমার পরিচয় অলরেডি দিয়ে দিচ্ছে। আমি জাস্ট ছোট্ট করে একটু বলতে চাই যে বাংলাদেশের ক্যাম্পাস এবং শিক্ষা ব্যবস্থা পরিবেশ কেমন, এবং চায়নাতে সেই তুলনায় কেমন পরিবেশ এবং এখানে কেমন ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, জাস্ট এতটুকুই বলবো, এর বাইরে কিছু না। তো চেষ্টা করবো ছোট্ট পরিসরে কথাগুলো গুছিয়ে বলার জন্য, আর যদিও আমার কথা বলার হ্যাবিট খুবই কম। তা আমি প্রথমে বলতে চাই যে আমরা কি চাই শিক্ষা ব্যবস্থায়, দেশের উন্নয়ন নাকি
শিক্ষার উন্নয়ন নাকি হিউম্যান ডেভেলপমেন্ট। যদি আমরা সত্যিকার অর্থে হিউম্যান ডেভেলপমেন্ট করতে পারি, দেশের উন্নয়নকে নিয়ে আমাদের কোনোদিন চিন্তা ভাবনা করতে হয় না, যেটা চায়না অনেক এগিয়ে যাচ্ছে। কিভাবে? এরা প্রথমে ক্যাম্পাসকে তাদের সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সাজাইছে। যেমন শিক্ষার ক্ষেত্রে এদের কোনো ছাড় নেই। স্টুডেন্ট ভর্তি হলে তাদেরকে পাশ করতে হবে নির্দিষ্ট পড়াশোনার মাধ্যমে। সেক্ষেত্রে টিচার ছাড় দেবে না এবং টিচারকে ইভালুয়েশন করার জন্য স্টুডেন্ট ইভালুয়েশন করে। আবার দেখা গেছে যে একটা স্টুডেন্ট এখানে এসে কি করবে, শুধু কি পড়াশোনাই করবে না, এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 20 থেকে 50টার মতো ক্লাব আছে, যে ক্লাবগুলোর সঙ্গে তারা সরাসরি সম্পৃক্ত। সেখান থেকে তারা তাদের অ্যাক্টিভিটিস সম্পাদন করে পাশাপাশি পড়াশোনা করে। এতে করে তাদের সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটা প্রকাশ পায়। সাথে সাথে রিসার্চের ক্ষেত্রে তারা সরাসরি টিচারের সঙ্গে সম্পৃক্ত হয়। এবং সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখা যায় একটা স্টুডেন্ট অনার্স পাস করার পরে মাস্টার্সে বা পিএইচডিতে যখন গবেষণা করে, ইউনিভার্সিটি অথবা প্রফেসর তাদের নির্দিষ্ট ফান্ডিং থেকে সেই স্টুডেন্টকে কিছু পেমেন্ট করে। এর ফলে ওই স্টুডেন্ট বাইরে কোনো জব করতে হয় না বা করার জন্য তাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হয় না। এতে করে স্টুডেন্টের সময় যেমন সেভ হয়, সে তার কনসেন্ট্রেশন দিতে পারে তার রিসার্চ। এতে করে ওই পক্ষ বেনিফিটেড, ইউনিভার্সিটি বেনিফিটেড হচ্ছে এবং ওই স্টুডেন্টের ডেভেলপমেন্ট হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমরা কি পাচ্ছি? প্রযুক্তি পাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট আমরা কৃষিক্ষেত্রে উন্নয়ন পাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট আমরা বিজনেস পলিসি মেকার পাচ্ছি। সো আমি এতটুকুই বলবো, যদি আমরা আমাদের দেশটাকে সত্যিকার অর্থে ডেভেলপমেন্ট চাই, আগে আমাদের স্টুডেন্টদের ডেভেলপমেন্ট করতে হবে। স্টুডেন্টকে তৈরি করতে হবে সেইভাবে যাতে করে তারা যেন তাদের লক্ষ্য পৌঁছাতে পারে, আর তারা তাদের লক্ষ্য পৌঁছাতে পারলে আমাদের দেশের উন্নয়ন সম্ভব। এছাড়া আমি মনে করি এখানে যেমন প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে তারা রিসার্চ করে, রিসার্চ ফান্ড গভর্নমেন্ট প্রোভাইড করে। আমি জানি না আমাদের দেশে কতটুকু করে, তবে আমি যতটুকু এই ক্ষুদ্র জ্ঞানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত যেহেতু আছে একটা বিশ্ববিদ্যালয়ে, আমি যতটুকু দেখেছি সেখানে আমাদের যে ফান্ডিংটা অতি নগণ্য, যেটাতে আমরা রিসার্চ করার মতো ক্যাপাবিলিটি সম্ভব হয় না, আর স্টুডেন্টকে তো টাকা দিতেই পারি না। তো সো আমাদের স্টুডেন্টরা কি করে, তারা টিউশনি করে, তারা বাইরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হয়ে পড়ে, যেটা আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের প্রধান বাধা বলে আমি মনে করি। সো আমি চাই আপনাদের মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আমাদের স্টুডেন্টকে ডেভেলপমেন্ট এর জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলো যেন সরকারের কাছে পৌঁছে যায়, সেটাই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। আমরা আশা করি আমাদের নতুন বাংলাদেশ 2.0 যেটা আমরা বলতেছি, সেখানে গবেষণার অনেক নতুন ক্ষেত্র তৈরি হবে। এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি বাংলাদেশের থেকে আগত, মানে আমাদের অতিথি, আমরা সবাই বাংলাদেশ থেকে আগত, নূর আহমেদ, রিসার্চ অফিসার BISS, জনাব নূর আহমেদ। আপনাকে বক্তৃতা দিতে হবে আমি জানতাম না, প্রস্তুত অবস্থায় কিছু বলছি। আর যেহেতু এখানে গবেষণার কথা বলা হয়েছে, আমার কাজ হচ্ছে গবেষণা করা, গবেষণা কর্মকর্তা। আর আমার প্রতিষ্ঠান হচ্ছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে একটি গবেষণা প্রতিষ্ঠান BISS। আর আমাদের কি এই ভ্রমণ এবং যাদের সাথে ইন্টারাকশন হয়েছে তার সাথে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, এবং আমি মনে করি যে স্পেশালি আই লাইক টু থ্যাংক দ্য সেন্টার ফর চায়না স্টাডিজ at Dhaka University for smoothly and beautifully arranging this program and this exchange program, এবং আপনারা যে এই ইনিশিয়েটিভ নিয়েছেন এই স্বল্প পরিসরে এবং স্বল্প সময় আয়োজন করেছেন এর জন্য কৃতজ্ঞ। আর গবেষক হিসেবে আর কি একটা কিছু বলতে চাই না, কারণ মাথার উপর সবসময় আমাদের ডেডলাইন থাকে। তো দেশের থেকে এখনো ডেডলাইন আসতেছে যে দেশে ফেরার পরের দিন আমার প্রেজেন্টেশন ইসরায়েল, ইরান ওয়ার নিয়ে। সো এইটুকু বলে আমরা সবাই আর কি একটু ক্লান্ত। আমরা সকাল 8টা থেকে ঘোরাঘুরি করছি আর কি, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিট করছি। তো আমরা কৃতজ্ঞ যে আপনারা বেইজিং এবং চায়নাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা কিভাবে গবেষণা করেন এবং তাদের প্রোফাইলটা কি কি সুযোগ সুবিধা পান, এবং আমরা বাংলাদেশে যেসব অসুবিধা আছে সেগুলো কিভাবে আরো উন্নত করা যায় সেগুলো ব্যাপারে আপনারা আর কি মতামত দিয়েছেন। এই বলে আমি শেষ করছি। আমি মনে করি আমাদের টিম লিডার এবং অন্য যারা আছেন তারা আরো অনেক মূল্যবান মতামত প্রদান করবেন।
ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি সাইফুল ইসলাম, কো ফাউন্ডার ডেইলি ক্যাম্পাস, খুবই সংক্ষেপে অভিমত ব্যক্ত করার জন্য। সাইফুল ইসলাম। তাহলে এ পর্যায়ে আমি চায়নার থেকে ডেকে নিচ্ছি মইনুদ্দিন হেলালি তৌহিদ, সাবেক জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ চাইনা ইউথ অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সবাইকে ভাইয়া বলেই হচ্ছে ঠিক স্যার যারা আছেন সবাইকে। আমাকে যে বিষয়গুলো নিয়ে বলতে বলেছে সেটা হচ্ছে ক্যাম্পাসের যে কালচারটা সেটাই। আমি তো শুরুতে আমার নিজের ব্যাপারে বলতে চাই। আমি মইনুদ্দিন হেলালি তৌহিদ, এবছর আমার মাস্টার ডিগ্রিটা শেষ করে আগামীকাল আমার গ্রাজুয়েশন সেরেমনি। আর এখানে স্টুডেন্টদের মধ্যে যে ক্যাম্পাসের যে কালচারের মধ্যে সবচেয়ে যে ইউনিক যে জিনিসগুলো যেটা আমি বাংলাদেশে যখন ছিলাম সেখানে পাইনি, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্টুডেন্ট অবস্থায় ব্যাচেলর অথবা মাস্টার স্টুডেন্ট থাকা অবস্থায় প্রত্যেকটা স্টুডেন্টকে একটা ন্যূনতম ভলান্টিয়ারিং আওয়ার্স শেষ করতে হয় তার গ্রাজুয়েশনের রিকোয়ারমেন্ট হিসেবে। ন্যূনতম হচ্ছে একটা ভলান্টিয়ারিং আওয়ার, ব্যাচেলরদের ক্ষেত্রে সেটা হচ্ছে 57 ঘন্টা থেকে, আর মাস্টার্স এর ক্ষেত্রে সেটা হচ্ছে 30 থেকে 35 ঘন্টা পর্যন্ত, পিএইচডির ক্ষেত্রে এটা আছে। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমার কাছে খুবই ইউনিক লাগে এবং আমার কাছে মনে হয় এটা যদি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় তখন অনেক ভালো হবে। সেটা হচ্ছে ব্যাচেলর স্টুডেন্টদের হচ্ছে মিলিটারি ট্রেনিং হয়, একটা 15 দিনের একটা মিলিটারি ট্রেনিং হয়। সেটা হচ্ছে সবার জন্য, ছেলে মেয়ে সবার জন্য একটা মিলিটারি ট্রেনিং হয় প্রত্যেকটা ব্যাচেলর স্টুডেন্টদের জন্য। আমার কাছে মনে হয় মিলিটারি ট্রেনিংটা খুবই দরকার। একটা 4 বছরের একটা লম্বা জার্নির আগে কোনো একটা ডিসিপ্লিন ওয়েতে চলে গেলে মানসিক ভাবে যেমন চাঙ্গা হয় সাথে সাথে ফিজিক্যালিও চাঙ্গা হয় প্রত্যেকটা স্টুডেন্ট। আমি রিকল করতে পারি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের একটা স্বর্ণযুগে যদি আমরা বলি যে সাকিব সাহেব মাস্টারপি যে পঞ্চপাণ্ডব, তারা কিন্তু 2008-9 সালের দিকে একটা মিলিটারি ক্যাম্প করেছিল। দেন কিন্তু আমরা তাদের হচ্ছে এই জন্য মনে হয় যে আমার কাছে মিলিটারি ট্রেনিংটা খুবই দরকার। এই সাথে সাথে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রত্যেকটা নাগরিকের হচ্ছে একটা সোশ্যাল পয়েন্ট বলে একটা কথা আছে। সেটা হচ্ছে আপনার যে কোনো চাকরির ক্ষেত্রে বা সব ক্ষেত্রে এটা হচ্ছে আপনার কাউন্ট করে সোশ্যাল পয়েন্ট। মানে আপনি ট্রাফিক রুলস গুলো ভঙ্গ করছেন কিনা, বা আপনি ভলান্টিয়ারিং ওয়ার্ক করছেন কিনা, আপনার নামে কোনো ধরনের ফৌজদারি বিধিমালা আছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে সোশ্যাল একটা পয়েন্ট থাকে সবার জন্য। সো এই জিনিসটাও কিন্তু চাকরির ক্ষেত্রে যার পয়েন্ট যত বেশি পজিটিভ রেঞ্জে যত বেশি সেই হিসেবেও কিন্তু এটা কাজে লাগে। আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টদের প্রত্যেকটা নাগরিকের জন্য এই সোশ্যাল পয়েন্টটা ইমপ্লিমেন্ট করতে পারলে হয়তো সামাজিক ভাবেই হচ্ছে বাংলাদেশের চেহারাটা বদলে যেতে পারে আর কি। তো আমি বিশ্বাস করি যে আমাদের এখান থেকে হয়তো ভবিষ্যতে নীতি নির্ধারকরাই কেউ কেউ থাকবেন। তো এই জিনিসগুলো ভেবে দেখতে পারেন। সাথে সাথে আরেকটা লাস্ট পয়েন্ট আমি শুধু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ব্যাচেলর থেকে মাস্টার্সে যাওয়ার জন্য, মাস্টার্স থেকে পিএইচডি তে যাওয়ার জন্য, বা পিএইচডি পরে তার জীবনে হচ্ছে নেক্সট স্টেজে যাওয়ার জন্য স্টুডেন্টরা হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টরা আমরা সবসময় একটা আনসার্টিনিটির মধ্যে থাকি যে আমার ব্যাচেলর শেষ আমি এখন কি করব, আমি মাস্টার শেষ আমি এখন জব পাচ্ছি কিনা, বা আমার নেক্সট স্টেজে কি হবে। চীনে যেটা দেখা যায় তাদের মধ্যে এই ট্রানজিশনটা খুব স্মুথ হয়, কারণ হচ্ছে অন ক্যাম্পাসে তাদের জব রিক্রুটমেন্ট হয়, সাথে সাথে তারা আগে থেকে রেডি থাকে। তাদের সিস্টেমটাই এমন, আপনার যদি হাই স্কুল শেষ হয়, হাই স্কুল শেষ হওয়ার সাথে সাথে ওদের যে লাস্ট ইয়ারের ওই বছরই ওরা হচ্ছে তাদের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেয়। দেন হচ্ছে চায়না সবচেয়ে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে টাফেস্ট অ্যাডমিশন এক্সামের একটা দাও বলে আমরা এখানে, তো সেটা হয়ে যায় হচ্ছে মে জুনের মধ্যে। তো মে জুনে পরীক্ষা দেওয়ার পরে তার রেজাল্টও হয়ে যায়, তারপরে সে জুন জুলাই সামার শেষ করে সেপ্টেম্বর সে অনার্স শুরু করে। ঠিক আবার মাস্টার্স এর ক্ষেত্রে সেম, আপনি যখন অনার্স শেষ হচ্ছে তখন হচ্ছে ওই আগের সেমিস্টারের ডিসেম্বর জানুয়ারিতেই সে মাস্টার্সের প্রিপারেশন নিয়ে দেন মাস্টার্সে আবার পরের সেশনে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যায়। আবার যারা বাইরে গেলো, যারা জবে হতো, এই জিনিসগুলো হয়ে যায় আর কি। তো আমার ক্ষেত্রে মনে হয় আমাদের এই স্মুথ ট্রানজিশনটা খুবই ভাইটাল আমাদের দেশের। যদি একটা জিনিস যদি আমাকে কেউ বলে যে চীনের কোন জিনিসটা তুমি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চাও, আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট অবস্থায় এই যে ট্রানজিশন পিরিয়ডটা স্টাডি থেকে ক্যারিয়ারের মধ্যে যাওয়ার এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এটা মনে হয় করা যায়। একটু কি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের সবাইকে শুভকামনা দিয়ে আর কি। ধন্যবাদ।
জি, আমাদের ইচ্ছা ছিল আপনাদের বাংলাদেশ থেকে যারা আছেন সবার মতামত নেওয়ার, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা সবার মতামত দিতে পারছি না। সেই সাথে আমরা জাস্ট কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি দেলোয়ার হোসেন, সেন্ট্রাল মেম্বার, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ উপস্থিত সকলকে। আমি মনে হয় আমি এখানে সবার ছোট, আমার থেকে আরো আমার দেশকে রিপ্রেজেন্ট করার অনেকেই ছিলেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাই বাংলাদেশ 2.0। এখানে দেশে আমরা এখানে যারা আছি সকলেই তো মুভমেন্টে বিভিন্ন পর্যায়ে যুক্ত ছিলাম, সাথে প্রবাসীরাও। আপনারা যেভাবে রেমিটেন্স শাটডাউন থেকে শুরু করে আমরা যখন ব্ল্যাক আউটের সময় ইন্টারনেটের বাইরে ছিলাম, সেই জায়গায় আপনারাই ইন্টারনেটের সড়ক থেকে সর্বাত্মকভাবে আমাদেরকে সাহায্য করেছেন, সেজন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর আমরা আহত, শহীদ, পঙ্গুত্ব, অন্ধত্ব বরণ যারা করেছেন তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য নতুন ধারার রাজনীতি নিয়ে কাজ করছি। আমাদের মাঝে অনেকেই নতুন করে রাজনীতি আসছেন, এরকম আমাদের ভাই সহযোগীরা আছেন। আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই, আগামী দিনে আপনাদের পরামর্শ চাই, যাতে আমরা শহীদ, আহত, পঙ্গুত্ব এবং অন্ধত্ব যে ভাই বোনেরা বরণ করেছেন তাদের স্বপ্ন নিয়ে কাজ করতে পারি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে ডেকে নিচ্ছি মোহাম্মদ রাসেল মিয়া, জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সর্বপ্রথম আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটাই ছিল আমাদের অনেকেরই প্রথম বিদেশ সফর, এবং সত্যিকার অর্থে আমাদের জার্নিটা ভালোই ছিল। অনেকের সাথে আমরা এনগেজ হয়েছিলাম, আমরা আমাদের ভিউ এক্সচেঞ্জ করেছি এবং তাদের কাছ থেকে অনেক শিখেছি। তো সময় খুবই সংক্ষিপ্ত, এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য সত্যি ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশ আমাদের কাছ থেকে অনেক কিছু চাচ্ছে। আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করতেছি, রাজনীতি করতেছি, আর আপনারা যারা এখানে আছেন, আশা করি পড়াশোনা করে অনেকেই দেশে ফিরে যাবেন অথবা এখানে কাজে ইনভলভ হবেন। এখানে থাকেন আর দেশে যান, আমরা যেন বাংলাদেশকে নিয়ে ভাবতে পারি, একদিন এই দেশকে পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমরা যারা নন প্রফিটেবল ওয়ার্ক, দ্যাট মিনস পলিটিক্স, আসলে আমরা অনেক সময় আমাদের চোখ অন্ধ হয়ে যায়, আমাদের কানে শুনি না। আপনারা আমাদের হাত ধরে দেখাই দিবেন এই দিকে যেতে হবে, কানে না শুনলে জোরে সাউন্ড করে বলে দেবেন যে এরকম চলতে হবে। এটাই আমরা আপনাদের কাছে আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে ডেকে নিচ্ছি এম এ আলী সিদ্দিকী স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইউনিভার্সিটি অফ ঢাকা। এম এ আলী সিদ্দিকী স্যার। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি জনাব মাহবুব আলম, জয়েন্ট কনভেনর, ন্যাশনাল সিটিজেন পার্টি বাংলাদেশ। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের চায়না থেকে জনাব শিবচন্দ্র সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। আমি শিবচন্দ্র সরকার, অলরেডি পরিচয় দিয়েছেন। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে আসি। এখানে আমি চায়না একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স এখানে পিএইচডি তে আছি, 2 বছর হয়েছে। আমি খুব সংক্ষিপ্ত, আমার খুব ইচ্ছা ছিল, কারণ আপনারা অনেক প্রতিনিধি বিভিন্ন প্রতিষ্ঠান এবং পলিটিক্যাল সংগঠনের, অনেক কিছু বলতে পারতেন, তাহলে আমার মনে হয় আমি এই কিছুদিনের যতটুকু শিখছি হয়তো বা তা কিছু দিতে পারলাম। কারণ আপনারা হচ্ছেন যে ভবিষ্যতে আমাদের দেশটাকে লিডিং দিবেন। আমাদের অনেক শিক্ষক আছেন, তারা অবশ্যই এগুলো একটু খেয়াল করবেন যে আপনারা চায়নাতে কিছু কিছু
পরিবর্তন বা নতুন কিছু আছে কিনা এগুলো হয়তো দেখছেন, এবং এগুলা আশা করি আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে কিছুটা হলে উদ্বুদ্ধ করবে যে একটা দেশ, আমরা দেশে থাকতে কিন্তু অনেকেই চায়না সম্পর্কে সেরকম একটা নলেজ আমরা পাইনি বা জানতে পারিনি, কিন্তু আসার পরে দেখলাম যে অনেক কিছু চেঞ্জ, মানে আমরা যা ভাবতাম তাতে অনেকগুলো মানে চেঞ্জ। আমরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো সম্পর্কে স্বপ্ন দেখি সবসময়, কিন্তু এখানে আসার পরে দেখছি যে না, তারাও কোনো অংশে কম নেই, তারা এগিয়ে আছে। এবং তারা কিভাবে এগিয়েছে আমি আমার চাইনিজ যারা ল্যাবমেট ফ্রেন্ডস আছে তাদের সাথে কথা বলেছি, তাই সবকিছু শেয়ার করতে পারবো না। তো আমি আসার পরে এখানে যে দুইটা কাজ আমি সবচেয়ে বেশি করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেতাম, যাদের সাথে পরিচিত বলতাম যে তোমার ইউনিভার্সিটিতে আমি যাবো, তোমাদের ক্যান্টিনে অথবা তোমাদের ক্যাম্পাসে একটু ঘুরে দেখবো। এবং আরেকটা হচ্ছে আমি তাদের বাজারে যেতাম এবং এগ্রিকালচারাল যে ফোর্স গুলো আছে এবং অন্যান্য যে আসবাবপত্র আছে এগুলো দেখতাম। তো আমি এগ্রিকালচারিস্ট হিসেবে খেয়াল করতাম যে তাদের কোন কোন জায়গায় ইনোভেশন। আমরা আমাদের দেশে আমরা যেমন বেদানা, কমন বেদানা খাই, কিন্তু এখানেও বেদানা আছে, কিন্তু এদের বেদানা হচ্ছে একটা 1 কেজির সাইজ এবং রসালো এবং মিষ্টি। মানে এরা পপুলেশন বেশি, তাদের খাবার বেশি প্রয়োজন, তার রিসার্চও করতেছে সেই রকম ভাবে। আমরা কিন্তু এই জায়গাগুলো করতে পারি। এবং আরো হচ্ছে যে তাদের ফুডের এত ভ্যারাইটি, যেমন একটা মাশরুম, আমাদের দেশে মাশরুম এখনো মানুষ নাক ছিটকায়, কিন্তু তারা এখানে মাশরুমের মানে আমরা যখন রেস্টুরেন্টে যাই 8 থেকে 10টা আইটেম আছে মাশরুম। তারপরে তাদের যে আমরা সাধারণত গরুর দুধ অথবা আমরা এই যে দুধের আইটেমের মধ্যে শুধু গরুর দুধটাই পাওয়া যায়, ছাগলের দুধ এটা পাওয়া মানে খুবই কম, কিন্তু এখানে গরুর দুধ, তারপর সয়াবিনের দুধ, বাঁশের তৈরি দুধ এবং বিভিন্ন প্রোডাক্টের এই দুধের আইটেম গুলো কিন্তু তারা মার্কেটে নিয়ে আসছে। সুতরাং তারা কিন্তু পুষ্টি চাহিদা এত বড় একটা জনসংখ্যা দেশে, আমার মনে হয় যে কখনোই তাদের পুষ্টি চাহিদা ঘাটতি হবে না। তারা রিসার্চ, এবং আমি এগ্রিকালচারে আছি, আমার ল্যাবে প্রফেসর আমাকে বলে যে তোমার যত স্যাম্পল দরকার সব স্যাম্পল নিয়ে কাজ করো। আমাদের দেশে আমি যখন আমার প্রফেসর দেখছি যে 100 থেকে 150 স্যাম্পল নিয়ে কাজ করো, কিন্তু এখানে এসে আমাকে দিয়ে প্রফেসর 4500 স্যাম্পল দিয়ে আমাকে কাজ করেছে। বলছে তুমি আউটপুট কিছু পাইছো না, বলছি একটা দিলে বেশি, তুমি আরো যদি সময় থাকে আরো করো। তার মানে কি যে রিসার্চ ফান্ড সেরকম ভাবে তাদেরকে দিচ্ছে, তুমি রিসার্চ করো, 1000 করলে হয়তো একটা পাইতে পারো বা নাও পাইতে পারো, তুমি আরো বাড়াইয়া করো। আমাদের তো এই জায়গাটা ঘাটতে, আমাদের এক স্যার বলে গেছেন যে তাদের এই জায়গাগুলো অনেক ডেভেলপ হয়ে গেছে, যার জন্য ধীরে ধীরে কিন্তু তারা এই পর্যায়ে চলে আসছে। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটিতে গেলে একটা জিনিস আমি দেখতাম যে ইউনিভার্সিটিতে ঢুকলেই এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর গুছানো, একটা ছাত্র আসলে তার মন মানসিকতা, দেশের প্রতি যে একটা ভালোবাসা, এটা ঢোকার পরেই তার চেঞ্জ হয়ে যাবে যে না, আমার দেশের জন্য কিছু করতে হবে, কারণ আমাকে এই সরকার বা এই প্রতিষ্ঠান আমাকে অনেক কিছু দিচ্ছে। তার থাকা, তার খাওয়া, তার যে একটা পরিবেশ এবং তার যে মানে সার্কেল বা ছাত্র শিক্ষক সম্পর্কটা এতটাই সুন্দর, পরিবেশটা এতটাই মধুর যে একটা ছাত্র যদি সত্যিকারই এখান থেকে পাশ করে দেশে কোনোদিন তার দেশের সাথে বেইমানি করবে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা হয়তোবা আপনারা বা আপনাদের প্রতিনিধি বা সিনিয়ররা ভবিষ্যতে আমাদের দেশকে লিডিং দিবেন বা নেতৃত্বে আসবেন, তো আপনারা এই ব্যাপারগুলো একটু তুলে দেবেন। আমাদের সবকিছু কি আমাদের পরিষ্কার রাখতে হবে। আমি অ্যাটলিস্ট শিক্ষক হিসেবে একটু রিকোয়েস্ট করবো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সত্যিকারের শিক্ষাটা যেন ছাত্ররা পায়, কারণ তাদের দ্বারাই আপনারা আসছেন এবং এখান থেকেই ভবিষ্যতে আমাদের দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব শিমুল চন্দ্র সরকার। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মাহবুবুর রহমান, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত আছেন আমাদের বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাংলাদেশ থেকে যিনি স্বীকৃতি পেয়েছেন, আমাদের টিম লিডার প্রফেসর রাকিবুল হক স্যার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষজন, চীনে অবস্থানরত আমার প্রিয় দেশের মানুষেরা, সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
সময় খুবই সংক্ষেপ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাই বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আমি এখানে যেটা বলতে চাই যে আসলে আমাদের ব্যক্তি হিসেবে আমরা দেশে থাকার সময় আমাদের কিছু পরিচয় থাকে, আত্মপরিচয় থাকে, আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে, আমাদের নিজস্ব কিছু রীতিনীতি থাকে। এই জায়গায় এসে আমাদের স্যার বলছিলেন যে আসলে এখানে ইউনিভার্সিটিতে ঢোকার পরে এখানে সে যে পরিবেশটা দেখে, যে সুযোগ সুবিধাটা সে পায়, এরপরে এই দেশের প্রতি তার একটা অনুরাগ তৈরি হয় এবং এই দেশকে কিছু দেওয়ার মতো তার একটা মনোবাসনা তৈরি হয়। তো আসলে আমার এইখানে যে পরিবেশটা এবং আশেপাশের বাইরে যে পরিবেশ, এইখানে এসে আসলে পরে নিজেকে বিলীন করে দেওয়ার অনেক সুযোগ তৈরি, একই সাথে অনেক সুযোগ তৈরি হয়। তো এই জায়গাটা আমি সকলের প্রতি অনুরোধ রাখবো যে আমাদের যারা ছেলেপেলেরা এখানে পড়তে আসে, আমাদের নিজেদের কমিউনিটিটা যেন এত শক্তিশালী থাকে যে আমরা যেন এইখানে আমাদের যে রীতিনীতি, ঐতিহ্য এবং আত্মপরিচয়, আত্মমর্যাদা, এই জায়গাগুলো আমরা ভুলে না যাই। আমি আশা করি যে আমি যে বিষয়টা বুঝাইতে চাইছি আপনারা নিশ্চয়ই বিষয়টাকে ধরতে পারছেন। কারণ এইখানে নিজেকে খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার মতো কিন্তু অনেক রাস্তা খোলা আছে। তো সেই জায়গাগুলোতে যেন আমরা একটু সচেতন থাকি এবং একই সাথে দেশের জন্য আমরা এখান থেকে কি করতে পারি। স্যার যেটা বলছিলেন, এই কথাটা আমার আসলে খুব হৃদয়ে লাগছে যে আমরা কিন্তু এতদিন খুব স্বৈরাচারের চাপে ছিলাম, প্রশাসনের চাপে ছিলাম, বিভিন্ন চাপের থেকেও কিন্তু আমরা দেশের জন্য কাজ করতে ভুলি নাই। তো এখানে আসার পর যারা দেশের জন্য মানে এইখানের জন্য যারা কাজ করতে চায়, তাদের চেয়ে নিশ্চয়ই তো আমাদের ইমান আসলে শক্তিশালী। তো সেই জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আশা করি আমরা দেশকে ভালো কিছু দিতে পারবো, একসাথে ইনশাআল্লাহ আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি জনাব নুরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ চায়না স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার মিলন মেলায় সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আজকের প্রোগ্রামের যারা আয়োজক, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন। বিশেষ করে আমরা তো আসছি আমাদের একটা ফাংশনে এবং আমরা একটা শিডিউলের মধ্যে বিজি আছি। এর মধ্য থেকে আপনারা যে স্মরণ করে আমাদের জন্য একটি চমৎকার আয়োজনের আপনারা করেছেন এবং আমাদেরকে আহ্বান জানিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশের প্রতি যে টান আমাদের, আমরা বিদেশে আসলে আমাদের পরিচয় হয়ে যায় আমরা বাংলাদেশি। তো আমাদের এই পরিচয়টা আমাদেরকে আমাদের ভিতরে আরো হৃদ্রতার সম্পর্ক গড়ে তোলে। আর দ্বিতীয়ত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বা দোয়া করছি যারা জুলাই গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের জন্য, যাদের বিনিময়ে আমরা তো কাজ করতে পারি নাই বাংলাদেশে। সেই জায়গা থেকে এমন একটি আয়োজনে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সুযোগটা তৈরি হয়েছে, যাদের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আর লাস্ট যে কথাটি বলবো, আমরা চায়নায় আমার এটা প্রথম আসা। তো এখানে আসার পরে অনেক বিষয়গুলো চায়না নিয়ে স্টাডি, ইকোনমিক্স এর পড়াশোনা করতে গিয়ে অনেক বিষয়গুলো হয়তো জানি, যে এখানে ক্যাপিটাল ইকোনমি বা হচ্ছে আমাদের পুঁজিবাদী অর্থনীতি, মিক্সড ইকোনমিক সিস্টেম, ওয়েলফেয়ার ইকোনমিক সিস্টেম, লেজিসলেটিভ ইকোনমিক সিস্টেম গুলো কিভাবে চলে, সেগুলোর জন্য হয়তো স্টাডি করতে গিয়ে পুঁথিগত কিছু বিদ্যা আমার ছিল, যার ফলশ্রুতিতে চায়নায় আসার পরে এদের ইকোনমিক সিস্টেম, ট্রানজাকশনাল বিষয়গুলো আরো কিছু বিষয় হয়তো জানার সুযোগ হয়েছে। বাংলাদেশে যে কোর কতগুলো প্রবলেম রয়েছে, তার মধ্যে একটা তো বড় আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এবং মোর দেন এখন 30 লাখ আমাদের মাস্টার্স পাস করা বেকার রয়েছে। বেকারের একটা ফ্যাক্টরি বাংলাদেশ তৈরি করছে। তো আমি চায়নার যতটুকু জানি, যখন ডেভেলপমেন্ট অর্থগুলো চায়নায় শুরু হয়নি বা আস্তে আস্তে এরা ডেভেলপের জন্য যাচ্ছিল, তাদের প্রবলেম ছিল প্রচুর জনসংখ্যা, কিন্তু তাদের ইউটিলাইজ করার মতো পর্যাপ্ত রিসোর্স তাদের হাতে ছিল না। সেই জায়গা থেকে যখন চায়নার ডেমোক্রেটিক ডিভিডেন্ড ছিল, তারা এটাকে ইউটিলাইজ করে আজকে চায়না পৃথিবীর সুপার পাওয়ার হয়েছে। তো বাংলাদেশ তার সমসাময়িক সময়ে কার্যক্রম শুরু করতে পারলে, তার এই রিসোর্স গুলোকে ইউটিলাইজ করতে পারলে আরো ভালো জায়গায় যেতে পারতো। আমি দেখেছি চায়নায় জেনারেল ইউনিভার্সিটি গুলো বন্ধ করে দিয়ে 17,000 টেকনিক্যাল ইউনিভার্সিটি তারা চালু করেছিল। এই টেকনিক্যাল ইউনিভার্সিটিতে চালু করে কটেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, হাইটেক ইন্ডাস্ট্রি গুলোকে তারা ডিসেন্ট্রালাইজ করার চেষ্টা করেছে, মানুষকে ইম্পাওয়ার করার চেষ্টা করছে। বাংলাদেশেও এই জিনিসগুলো আমাদের ইমপ্লিমেন্টেশন করা দরকার।
এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেস্টি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, আবার কমিটমেন্ট থাকা দরকার শাসক গোষ্ঠীর ভিতরে। যারা দেশ পরিচালনা করবে করাপ্টেড হবে না। আমাদের দেশে এই প্রবলেম গুলো আমরা রিডিউস করতে পারলে, চায়নার যে সিচুয়েশন, অনেক বড় দেশ, অনেক জনসংখ্যা, উন্নয়নের জন্য অনেক সময়ের প্রয়োজন হয়েছে তাদের। আমাদের দেশ ছোট জায়গা, কিন্তু জনসংখ্যা অনেক বেশি। পরিকল্পনা নিলে 5-7-10 বছরের মধ্যে অনেক বড় পরিবর্তন ঘটানো সম্ভব, যেটা সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান বা লিটিল ড্রাগন ভুক্ত ইকোনমিক্সের এই দেশগুলো করেছে। আমাদের পক্ষেও সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা সম্ভব, যেটা চায়নার বিভিন্ন জায়গায় ঘুরে সবকিছু অবজারভেশন করে আমাদের কাছে এটা মনে হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, যারা এখানে প্রায় 6000-এর কথা বলা হলো, যে আমাদের যারা পড়াশোনা করতে আসে তারা এঙ্গেজ হয়ে আছে, কিভাবে বাংলাদেশে থেকে চায়নায় লেখাপড়া করার যে স্কলারশিপের যে সুযোগগুলো আছে, এই সুযোগগুলো আরো কিভাবে বৃদ্ধি করা যায়, এই জন্য কাউন্সিলিং করা, আপনাদের পক্ষ থেকে আপনারা সেই কাজগুলো করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের কাছে প্রত্যাশা করি বাংলাদেশের গঠন করার জন্য। এখানে তো একটা লাক্সারিয়াস লাইফ আছে, এটা শেষ করার পরে সবাই হচ্ছে এখানে জবে অ্যালাইন হয়ে যায়, অথবা ওয়েস্টার্নে চলে গিয়ে নিজেদের একটা সুন্দর জীবন যাপন করার সুযোগ আছে। দেশকে নিয়ে ভাবার জন্য অনুরোধ জানাই, সুযোগ আছে বাংলাদেশে যাদের, বাংলাদেশে গিয়ে এই দক্ষতাগুলোকে আমরা সবাই মিলে কাজে লাগাতে পারলে নতুন একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলবো। সমস্যাগুলোকে আমরা উতরে ওঠার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ, আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের সময় স্বল্পতার জন্য আমরা অনেকেরই মতামত শুনতে পাচ্ছি না। যেমন আমাদের মাঝে উপস্থিত আছেন জয়শ্রী রয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হাজী দারুস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ম্যাডাম। সেই সাথে উপস্থিত আছেন শাহনাজুর রহমান, সিনিয়র লেকচারার গণ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আমরা যাচ্ছিলাম তিনাদের মতামত শুনতে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা পাচ্ছি না। তো এই পর্যায়ে আমরা ডেকে নিব জনাব মোহাম্মদ হোসেন তৌফিক। তিনি মেম্বার অফ বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মেম্বার। সেই সাথে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে পাবলিক ডিপ্লোমেসি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনি কংগ্রেস মেম্বার, ইন্টারন্যাশনাল কাইটস অ্যাসোসিয়েশন, চায়না। ধন্যবাদ আজকের এই ছোট পরিসরে এই আয়োজন করার জন্য। আমি আসলে সময় স্বল্পতার জন্য বেশি কিছু করবো না, খালি কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে, আমরা যারা এখানে চায়নাতে আসতেছি লেখাপড়া করতে, লেখাপড়া করার পরে আমরা কিভাবে আমাদের দেশের জন্য কাজ করব, এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, আপনারা যারা ভবিষ্যতে আমাদের দেশের জন্য কাজ করবেন, আপনারা কিভাবে আমাদের সাহায্য নেবেন। এই যে 2টা পয়েন্ট, এই 2টা পয়েন্ট যখন আমরা একসাথে করব, তখনই কিন্তু সাকসেসফুলটা বেশি হবে। আমি খুব সংক্ষেপে বললাম এই জন্য, কারণ দেখা গেছে যে চীনা গভর্নমেন্ট এবং বাংলাদেশি গভর্নমেন্টের সাথে অনেকভাবেই গভর্নমেন্টের অনেক আলোচনা হয়, অনেক ব্যাপারেই অনেক কাজের সুযোগ আসে। যেমন আপনারা যেভাবে আসতেছেন এখানে চীন সম্পর্কে জানতে, দেখতে, বুঝতে, হয়তো কয়েকদিনের সফরে আপনারা অনেক কিছুই দেখতে পাচ্ছেন যে উন্নয়ন কিভাবে হয়েছে বা কি কতটা হয়েছে, কিভাবে হচ্ছে। আর আমরা দেখছি হচ্ছে লেখাপড়া করে এখানে থেকে এবং তাদের এই প্রত্যেকটা উন্নয়নের সিঁড়িগুলো আমরা কিন্তু একটা একটা করে দেখে আসছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে 3 বছর পড়াশোনা করে যখন স্কলারশিপ নিয়ে এখানে আসি, সেটা হচ্ছে 1998 সালে, আজ থেকে প্রায় 27 বছর আগে। সেই সময়ের বেইজিং বা চায়না এবং আজকের বেইজিং এবং বা চায়না, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু একদিনের নয়, এটা কিন্তু আস্তে আস্তে হয়েছে। এবং আমরা যখন বাংলাদেশের সাথে চায়নার তুলনা করতাম, আমরা যখন প্রথম আসতাম, আর এখন আমরা চায়নার সাথে তুলনা করি হচ্ছে ইউরোপ, আমেরিকার যে কোনো একটা দেশের সাথে। আপনারা অবশ্যই অবগতি আছেন যে চীনে এমন কোন সেক্টর নাই যেখানে তারা এখন পৃথিবীতে যে কোনো দেশের সাথে আপনার তুলনা করতে পারে না, এমন কোন সেক্টর নাই। যদি আমরা চারিদিকে দেখি যে একটা সুই থেকে শুরু করে আপনার ওই যে চাঁদের যে পাঠানো পর্যন্ত, আপনার সব দিকেই এখন চায়না কিন্তু পৃথিবীতে উপরের লেভেলের পর্যায়ে চলে গেছে। এটা কিন্তু একদিন বা 2 দিনে হয়নি। এই যে একটু আগে আমাদের যে টিচারদের কথা শুনলাম, বিশেষ করে যারা এখানে চায়নাতে লেখাপড়া করেছেন, আর তারা কিন্তু আপনাদের কিছুটা হলেও বলছে। আর আমরা শুনতেছি আপনাদের কাছ থেকে। আমরা আশা করবো কোনটা, আমরা আশা করব যে এইরকম অনেক ডেলিগেশন চায়নাতে আসে, এসে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে এবং বিভিন্ন জায়গায় সেমিনার করে চলে যায়, কিন্তু যাওয়ার পরে কি তারা সেই
জিনিসগুলা তাদের থাকে কিনা মাথায়, এটি হলো 1 নম্বর পয়েন্ট, যেটা আমরা সবসময় আশা করি, প্রত্যেকবারই আশা করি যে যারা আসবে তারা এইখানে সবার সাথে মানে পরিচিত হয়ে বা এই সবকিছু জেনে গিয়ে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করাটা। আর এই ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আপনাদের কোন রকম সাহায্য দরকার হয়, যারা আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করি, তাদের সাথে আপনারা যে কোনো সময় যে কোনো ভাবে, এরকম আমাদের অনেক ইউথ অ্যাসোসিয়েশন আছে, এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে, অনেক টিচার আছে, অনেক ব্যবসায়ী আছে, তাদের সাথে কিন্তু যোগাযোগ করে যদি এই জিনিসগুলাকে অতি সহজে আপনার মানে সমাধান করা সম্ভব, যেটা আমরা ডিপ্লোমেট বাই ডিপ্লোমেট করা সম্ভব নয়, কারণ আমরা জানি ভিতরের খবর, যেটা আপনি অনেকেই জানেন না। আমাদের স্টুডেন্টরা জানেন এই ইউনিভার্সিটির ভিতরে কি চলতেছে, আমরা জানি আমাদের ব্যবসায়ী ভিতরে কি চলতেছে, আমাদের এরকম যে বড় ভাইরা আছে, আমাদের যারা প্রতিনিধিরা আছে, তারা কিন্তু অনেক অনেক সুন্দরভাবে আপনাদেরকে অনেক কিছুই খুবই সহজে বুঝাই দিতে পারবে এবং এই যে কোনো কাজকে সহজ করতে পারবে। আপনারা এখানে যারা আছেন তারা সবাই তরুণ এবং আমাদের বাংলাদেশের এই উন্নয়নের জন্য সবচেয়ে বড় যে দায়িত্বটা, সেটা কিন্তু আপনাদের উপরে। আর আমরা কি, আমরা বিদেশ থেকে দেখতে চাই আমাদের দেশটাকে আপনারা কতটা উপরে নিয়ে যাচ্ছে। আর এই উপরে নেওয়ার জন্য এবং যদি আমাদের কোনো সাহায্য লাগে, যে কোনো সময় মোস্ট ওয়েলকাম। আর আপনারাও জানেন যে চায়নাতে আপনার বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীতে আপনার ব্যবহারিক জিনিস থেকে শুরু করে বেশিরভাগ জিনিসই আপনি চায়না থেকে যায় এবং চায়নাতে উৎপাদন হয় খুব কম খরচে এবং আপনার খুব উন্নত মানের। আমরা পারবো, কারণ হচ্ছে পপুলেশন ইজ নট দ্য প্রবলেম। আমি এটা মনে করি না, কারণ চীনেও মাও জেদুংয়ের সময় বলেছিল যে এই যে আমাদের জনগণ, এটা সমস্যা না, জনগণ হচ্ছে শক্তি, এই শক্তিটাকে কিভাবে কাজে লাগানো যায়, এটি হলো মূল জিনিসটা। এবং আমরা যে এত ছোট একটা দেশে এত মানুষ থাকতে আমরা কিন্তু সবাই এই থেকে যদি কাজে লাগাইতে পারি, আমরা কিন্তু এই চীনের মতোই উন্নত এবং বিশ্বের এবং উন্নত একটা দেশে পরিণত হতে পারবো। আমরা যদি নিজেরাই এইখান থেকে ইম্পোর্ট না করে নিজেরাই যদি তৈরি করতে পারে, তাহলে কিন্তু ওটা আমাদের জন্য, আমাদের এই যে মাস্টার্সের, একটু আগে বললো যে মাস্টার্সে কত হাজার বেকার আছে, এই বেকারত্ব কিন্তু দূর করা সম্ভব ওইভাবেই যেভাবে চীন যেভাবে আসছে, আমরা এটাকে ফলো করি এবং আমরা সব জায়গায় এরকম খুদে ভাবে যে এটা সম্ভব ওইভাবে করি। আর আবারও আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এই শর্ট ভিজিটের মধ্যে আমাদেরকে এই সময়টা দিয়েছেন। সবচেয়ে ধন্যবাদ হচ্ছে আমাদের এই যে ইয়াং জেনারেশন, যারা এখানে পড়াশোনা করে দেশের জন্য কাজ করতেছে। আমরা হয়তো বয়স হয়ে গেছি, তারপরেও আমরা পিছনে আছি, তোমাদেরকে যে কোনো সময় যে কোনো সাহায্যের জন্য আমরা সবসময় থাকবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি রেখে নিচ্ছি জনাব এএম ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার গেট টুগেদারে চায়নায় যারা বসবাসরত বিভিন্ন শিক্ষার্থী, পেশাজীবী এবং আমাদের বাংলাদেশ থেকে আগত ইউথ মেম্বার্স ডেলিগেশন ফোরামের ডক্টর রাকিবুল ইসলামের নেতৃত্বে যারা আমরা এসেছি আজকে মিলন মেলায় যারা উপস্থিত হয়েছি, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা সেই সকাল থেকেই কাজ করছি, সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে আছি, অনেকটা এক্সস্টেড অবস্থায় আছি। প্রথমত আমি আয়োজকদের একটি ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে আপনারা আমাদের স্কেডিউল জেনে যে একটি চমৎকার একটা আয়োজন করেছেন, এই জন্য আমি আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। পরবর্তীতে আমি এই চীনের বেইজিং থেকে শুরু করে চীনের বিভিন্ন স্টেট প্রভিন্সে যারা রয়েছেন তারা সহ বিভিন্ন প্রবাসী যারা বিগত জুলাই অভ্যুত্থানে অভূতপূর্ব আপনারা ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রথমত এখানে বাংলাদেশ 2.0 কনসেপ্টের সাথে আমি ব্যক্তিগতভাবে খুব একটি একমত নই। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে স্বাধীনতার পরে নানা ধরনের সিগনিফিক্যান্ট ইভেন্টস হয়তো ঘটতে থাকবে, যেমন ঘটেছিল 90-তে, ঠিক তেমনি ঘটেছে 24-এ। তো পরবর্তীতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন তো আমরা বাংলাদেশ 3.0 বা বাংলাদেশ 4.0 কিছু বলতে পারবো না। সেক্ষেত্রে বাংলাদেশ একটি বাংলাদেশি
বাংলাদেশ 2.0 বিষয়টির সাথে আমি এটা আমার পার্সোনাল মতামত, আমার পার্সোনাল পারসেপশন, বাংলাদেশ 2.0 সাথে আমি একটু একমত নই। আবার এখন চায়নাতে এটি আমার একদমই ফার্স্ট ভিজিট, ভেরি ফার্স্ট টাইম। আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে চায়না সম্পর্কে যা দেখে থাকি, আমরা যা শুনে থাকি CNN, BBC-তে, আমি চায়নাতে এসে দেখলাম দ্য সিনারি ইজ টোটালি ডিফারেন্ট। আমরা যা দেখে থাকি তার সাথে এটা একদমই ডিফারেন্ট। আমরা বেসিক্যালি আমরা বেজিং এ দেখি থাকলাম যে পলিউশন নিয়ে আমরা অনেক কথা শুনেছি, এয়ার পলিউশন নিয়ে বেজিং সম্পর্কে। আমি যদি আমার এক্সপেরিয়েন্স বর্ণনা করে, আমি একটু সময় নিচ্ছি এখানে এক্সপেরিয়েন্স বর্ণনা করলে, আমার সাংহাইটা খুবই ভালো লেগেছে। আমরা তো বেসিক্যালি গুয়াংজু, সাংহাই এবং বেইজিং এ এসেছি। গুয়াংজু, সাংহাই একটা ফিশিং ভিলেজ থেকে কিভাবে যে একটি মেট্রোপলিসে পরিণত হয়েছে, এ থেকে আমি মনে করি বাংলাদেশের যথেষ্ট শিক্ষা নেওয়া আছে। আমরা বাংলাদেশের যারা পলিসি মেকার রয়েছে তারা তো আমার চেয়ে অনেক সিনিয়র লোকজন, তারা নিশ্চয়ই আমার আগে চায়না বা অন্য উন্নত ডেভেলপ কান্ট্রি ঘুরে গিয়েছেন, কিন্তু তারপরে বাংলাদেশের এই দৈন্য দশা এত বছর পরেও সেটা আমার বুঝে আসে না। আমার মনে হচ্ছে একটা পলিটিক্যাল উইল থাকা দরকার, এটা অনেস্ট পলিটিক্যাল উইল থাকলে হয়তো বা বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে, এছাড়া আরো এর আগে এই অবস্থা থেকে আরো ডেভেলপ করতে পারতো। মাত্র 1978 থেকে মনে হয় চায়না রিফর্মেশন শুরু হয়েছে। 78 এর পরে এই অবস্থায় এসে চায়না যে ডেভেলপমেন্ট দেখিয়েছে, অভূতপূর্ব সাফল্য, সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ওয়ার্ল্ডে, এইটা খুবই কম সময়ের মধ্যে একটি, আমি মনে করি 78 এর পরে এই 40-45 বছর বয়সে র্যাপিড গ্রো করেছে, র্যাপিড ডেভেলপমেন্ট আমি বলবো। এখানে আমাদের অনেক শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আমি মনে করি আমি এখান থেকে অনেক একটা ভাইব্রেন্ট, একটা প্রাণবন্ত একটি সময় কাটিয়েছি চায়নাতে, খুবই শিক্ষণীয় কিছু সময় কাটিয়েছি। আমি আশা করি এখানে আমরা যারা ডক্টর রকিবুল ইসলাম স্যারের নেতৃত্বে যারা ইয়াং লিডার, সাদ্দাম ভাই সহ দেলোয়ার, বিভিন্ন এখানে মাহবুব ছিল, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন, বিভিন্ন একাডেমিশিয়ান আছেন, জার্নালিস্ট আছেন, তারা সবাই মিলে আমরা মনে করি এই যে লেসনটা আমরা চায়না থেকে নিজেরা সচক্ষে এসে দেখেছি, পরবর্তীতে বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই অভিজ্ঞতাগুলো অবশ্যই কাজে লাগবে। এবং স্পেশালি এখন বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নিয়ে আমি বলতে চাই, সেটি হচ্ছে আমি আপনাদের ওখানে অনেক একাডেমিশিয়ান রয়েছেন, পেশাজীবী, নানা ধরনের পেশার লোকজন রয়েছেন, ইউথ স্টুডেন্ট রয়েছেন। বাংলাদেশের উন্নয়নে আপনারা ডেফিনেটলি বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য আপনাদের নানা ধরনের ইনপুট গুলো যদি আপনারা ঠিকভাবে দিতে পারেন, আমি মনে করি বাংলাদেশের একটি ভালো কাজে দিবে আমাদের ডেভেলপমেন্টের অগ্রযাত্রায়। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, আপনাদের সমস্ত মতামত গুলো আমরা যদি আমাদের এট দ্য সেম টাইম আমাদের যারা পলিটিশিয়ানস আছে, ওখানে যারা ব্যুরোক্রেটস বা যারা পলিসি মেকার আছেন, তারা যদি গুরুত্ব দেন তাহলে একটি ভালো কাজ হবে বলে আমি মনে করি। এই সেক্ষেত্রে চায়না এবং বাংলাদেশের মধ্যে এই BCYS একটি ব্রিজের মতো কাজ করতে পারে। এট দ্য সেম টাইম স্টুডেন্টরা যখন চায়নাতে আসবে, বাংলাদেশি স্টুডেন্ট যারা চায়নাতে পড়ালেখা করতে আসবে, তাদেরকে চায়না সম্পর্কে জানা, অথবা প্রথমে আসলে তাদেরকে একটু হেল্প করা, সেই ক্ষেত্রেও BCYCA আমি মনে করি আপনার মধ্যে সেই দায়িত্বগুলো পালন করছে। এটা ব্রিজের মতো কানেক্টিং, এটা ব্রিজের মতো দায়িত্ব পালন করবেন। আমি অবশ্যই আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই সফরে আপনাদের বাংলায় কথা বলতে পারছি আপনাদের সাথে এসে, সেটা অনেক, আমরা এখানে ইংলিশও বোঝে না, এরা বাংলায় কথা বলতে পেরেই ভালো লাগছে, এবং আপনাদের সাথে পরিচিত হতে পেরেও ভালো লাগছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সেটা আমি একটু রিমাইন্ড করতেছি যে আমাদের BCYS এর প্রত্যেক বছরই বাংলাদেশের শিক্ষার্থীরা চায়নাতে কিভাবে আসবে সেই সম্পর্কিত ওয়েবিনার আয়োজন করে থাকে। 3 থেকে 4টি ওয়েবিনার আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে। সেটা চায়না স্কলারশিপ কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কলারশিপ কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, আমরা বাংলাদেশ চায়নার কিভাবে ব্রিজ তৈরি করা যায় সেটার চিন্তাও করছি। দেখো, আমরা প্রোগ্রামটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা 10 থেকে 5 মিনিটের মধ্যে আমরা প্রোগ্রামটি শেষ করবো। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ রকিবুল হক স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। স্যার। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে, যারা একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে। আমি আসলে দেশের বাইরে গেলে প্রথমে আমি চিন্তা করি অ্যাটলিস্ট কিছু সময় হলে আমি বাংলাদেশি কমিউনিটির সাথে মিট করি,
এটা আমার একটা এজেন্ডার মধ্যে থাকে। তো আপনারা আসলে আমার এই ডিজায়ারকে ফুলফিল করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। সকাল থেকে যেহেতু প্রোগ্রাম জানেন জায়গাতে মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত প্রোগ্রাম থাকে, তো তারপরে আমার টিমের সবাই রাজি হয়েছে এখানে আসার জন্য, এই জন্য আমি আসলে টিমের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা যেমন এরকম একটা নন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, বাট আমরা এখান থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডাররা এসেছে, বাট আমার কাছে কখনো মনে হয়নি যে এটা পলিটিক্যাল লিডাররা এসেছে, আমার কাছে এটা নন পলিটিক্যালি মনে হয়েছে। এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে আমি অবজার্ভ করেছি, আমাকে যখন আসলে বলেছিল যে এরকম একটা পলিটিক্যাল ইয়াং লিডারদেরকে নিয়ে আসতে হবে, আমি আসলে ডিনাই করেছিলাম। আমি বলছি না, আমি লিডারদেরকে নিয়ে কোথাও যেতে পারবো না, কারণ যেখানে সবাই লিডার তো এখানে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি মানে এক এক পার্টি আরেক পার্টির সঙ্গে কথা বলতেছিল, বাংলাদেশি ব্যাপারে সবাই দেখেছি একমত। তো আমি আসলে একটা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি ইয়াংদের ভিতরে, যাদের ভিতরে ভ্রমণ ইস্যুতে সবাই একমত আমি দেখেছি। এক একজনের ফিলোসফি থাকবে, ডিফারেন্স থাকবে, বাট আমি ওনাদের বিভিন্ন কনভারসেশন অবজার্ভ করেছি, নিজে কথা বলেছি, বাট বাংলাদেশি ইস্যুতে কিন্তু তারা সবাই এক। আচ্ছা, আর কমিউনিটি সম্পর্কে আমি একটা কথা বলে শেষ করি। আমি আসলে যেখানেই যাই আমি বাংলাদেশ সম্পর্কে বলতে পছন্দ করি, মানে বাংলাদেশ আমাকে কি দিয়েছে। তো এখানে যারা এসেছেন, বাংলাদেশ আপনাকে 20-30 বছর অনেক কিছু দিয়েছে, এবং এখানে কিন্তু বাংলাদেশি পরিচয়ে আপনি এসেছেন। আমরা যেন 2-3 মাসে এদের ডেভেলপমেন্ট, এদের কন্ট্রিবিউশন দেখে বাংলাদেশকে ভুলে না যাই। এটা টোটালি একটা আনগ্রেটফুল হবে দেশের প্রতি। যে দেশ আমাকে 30 বছর তার মিনিমাম রিসোর্স দিয়ে, অনেক রিসোর্স কনস্ট্যান্ট আছে বাংলাদেশ, এই এত কম রিসোর্সের মধ্যে আমাকে কিন্তু তৈরি করেছে, এবং আমি কিন্তু গ্লোবালি রিপ্রেজেন্ট করতেছি। আমি চাইনাতে আজকে ফিট কেন, বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মাধ্যমেই কিন্তু এখানে এসেছি। আমার এক স্টুডেন্ট একবার ইউএসএ থেকে আমাকে ফোন করলো যে স্যার বাংলাদেশে এই সমস্যা, সেই সমস্যা, ঢাকা ইউনিভার্সিটি এই সমস্যা। তো আমি তাকে একটাই কোশ্চেন করেছি যে তুমি এইখান থেকে বিবিএ এমবিএ শেষ করার পরে, এবং আমার কিছু স্টুডেন্ট বিবিএ করে সরাসরি পিএইচডি তে অ্যাডমিশন পেয়েছে ইউএসএ তে। তো আমি বললাম তুমি বিবিএ পরে ইউএসএ তে পিএইচডি তে অ্যাডমিশন পেয়েছো, এর মানে আমার শিক্ষা ব্যবস্থা ঠিক আছে। এবং আমরা অনেক দেশের ইকোনমি, অনেক দেশের মেডিকেল সায়েন্স, অনেক দেশের ট্রান্সপোর্টেশন বাংলাদেশি মেধাবী ছাত্রদের উপরে ডেভেলপ করে আছে। আজকে চায়না দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, ইউএসএ দেখেন, তারা কার মেধাকে ইউজ করতেছে, বাংলাদেশকে। অতএব আমি মনে করি আমাদের স্টুডেন্টরা মেধাবী, আমাদের স্টুডেন্টরা সারা বিশ্বে যাচ্ছে, সারা বিশ্বে কন্ট্রিবিউট করতেছে। তো এখানে আমি আপনাদের প্রতি একটাই অনুরোধ করি, আমি সবসময় একটাই অনুরোধ করি সবাইকে, আমরা যখন বিদেশে থাকবো, ওরা যদি ওদের দেশ সম্পর্কে 10টা বলে, আমিও যেন 10টা আর্গুমেন্ট দিতে পারি যে আমার দেশে এই 10টা ভালো জিনিস আছে। এবং আমরা অনেক সময় বিদেশে আসলে বিদেশ সম্পর্কে বেশি বলতে পছন্দ করি। আমি অনেক দেশে ট্রাভেল করেছি, বাট আমি আসলে বাংলাদেশকে প্রেজেন্ট করতে চাই যে আমার বাংলাদেশে আসলে কি আছে। আর লাস্ট কথা বলে শেষ করতেছি, এই যে আমাদের মাইকেল, ওর সাথে যখন আমার প্রথম দেখা হয়, সে আসলেও মোটামুটি 100টা মিসপারসেপশন নিয়ে বাংলাদেশে এসেছে। আর এই মিসপারসেপশন গুলো আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে হয়তো তার ব্রেনে আসছে। সে আমার প্রথম দিন এসে বলছে যে তোমার দেশে মনে এই সমস্যা, সেই সমস্যা, সেই সমস্যা, বাট 1 মাস পরে কিন্তু এখন সে মানে সে চায় যে সে বাংলাদেশে ব্যাক করবে, সে আবার আমাদের সাথে বাংলাদেশে যাবে। এবং সে বলে যে না, আমি আসলে যে কথাগুলো শুনেছি বাংলাদেশ সম্পর্কে, এই সবগুলো হচ্ছে আসলে রং। তো যেখানে ফরেনাররা বলতেছে বাংলাদেশ সম্পর্কে পজিটিভ, সেখানে আমরা কেন বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ বলবো? কারণ আমি কমিউনিটির প্রতি অনুরোধ করব যে আমরা সবসময় যেন বাংলাদেশের পজিটিভ জিনিসগুলো তাদের কাছে তুলে ধরি। এবং ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট আমরা অনেক সময় বলি না বাংলাদেশ আনস্টেবল, আমি কিন্তু সবসময় বলি না বাংলাদেশ স্টেবল, যে কোনো সময় তুমি ইনভেস্ট করতে পারো। তো এই মেসেজগুলো আপনারাই দিবেন, আপনারা যেহেতু এখানে আছেন, আপনার সবসময় একটা মেসেজ বেরো। এবং চায়নাকে কিন্তু আমি অ্যাম্বাসেডরকে রিকোয়েস্ট করেছি যে না, দিস আ টাইম টু সেন্ড ইউর স্টুডেন্ট ইন বাংলাদেশ, যে আপনারা স্কলারশিপ দিয়ে আপনাদের স্টুডেন্টকে বাংলাদেশে পাঠান, আমরা বেস্ট এডুকেশনটা আপনাদের স্টুডেন্টকেও দিব। তো আমার একটা অনুরোধ থাকবে, আমাদের বাংলাদেশের এডুকেশন, বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের যে ভালো জিনিসগুলো আছে এটা বিদেশিদের সাথে তুলে ধরবে, যেন তারা আমাদের দেশ সম্পর্কে আকৃষ্ট হয়, আমাদের দেশ সম্পর্কে তারা ভালো ধারণা নিয়ে বাংলাদেশে আসতে পারে। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতার জন্য আপনাদের সামনে আমরা একটি খাবারটা সার্ভ করে দিয়েছি। আর এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাবো বিসিএস সম্মানিত উপদেষ্টা এবং ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শামসুল হক
এবং তিনি সেই সাথে সপ্তদিগারী পাঞ্জাবি রেস্টুরেন্টে, এবং তিনি বাংলাদেশ হিসেবে ফরেন অ্যাডভাইজার বেইজিং গভর্নমেন্টের। আমি অনুরোধ জানাচ্ছি জনাব ইঞ্জিনিয়ার শামসুল হক। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সব কথা অলরেডি সবাই মিলে আমরা শুনে ফেলছি, এই জন্য খুব বেশি কথা বলার আমার নাই। শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। চায়নার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আজ থেকে 47 বছর আগে এই শহরে পড়াশোনার জন্য এসেছিলাম। তারপর এই শহরকে ভালোবেসে ঢুকে গেলাম। এখন এত সুন্দর একটা শহর দেখতেছেন, 47 বছর আগে কিন্তু এমন ছিল না। এখন যেমন যোগাযোগ, ব্যবসা, পড়াশোনায় চায়না পৃথিবীতে উদাহরণ সৃষ্টি করেছে, তখন ছিল তাদের শুরু। আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় একটি দেশ কিভাবে উন্নত হতে পারে, শিক্ষা দীক্ষায় সবকিছু তার উজ্জ্বল দৃষ্টান্ত চায়না। চায়নার সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা তাদের মানুষকে ভালোবাসে, তারা তাদের দেশকে ভালোবাসে। আমি ব্যবসা করতে গেছি একজন বিদেশি হিসাবে, চায়নার সরকারের প্রাইভেট সেক্টর সবাই আমাকে সাহায্য করছে। তারা তাদের দেশকে এগিয়ে নিতে সব ধরনের রিসোর্স কাজে লাগাচ্ছে। চায়না থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে নাগরিক সেবা সহজ করতে হবে, নাগরিকদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, তবে দেশ উন্নত হবে। দেখেন, ইদানিং কালে আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, মেডিকেল নিয়ে কাজ করছি, মেডিকেল সেক্টর। আমি চাচ্ছি কিভাবে বাংলাদেশ চায়না থেকে উপকৃত হতে মেডিকেল সেক্টরে। এই নিয়ে যখন কাজ শুরু করি তখন খেয়াল করলাম আমাকে সাপোর্ট দেওয়ার জন্য চাইনিজ গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই এগিয়ে আসতেছে। তারা আমাকে বলতেছে তুমি শুরু করো, ভয় নাই, আমরা সব ধরনের সাপোর্ট দেব, রিসোর্স দিব, যদি দরকার লাগে লোক দেব, ডাক্তার নার্স সবই দেব, ইনভেস্টমেন্ট দেব, এগিয়ে যাও। এই একটা জিনিস যদি আমরা বাংলাদেশের জন্য করতে পারি, লিগাল ওয়েতে কেউ কিছু করতে চাইলে তার জন্য সবকিছু সহজ করতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে এবং সমাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা দীর্ঘ করব না, সবাই ভালো থাকেন, ভালো থাকবেন। আর BCYSF কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আর সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ হাফেজ। লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ। চুম্বং ইউই বলছি। ধন্যবাদ ভাই। এই পর্যায়ে আমরা ডেকে নিব আমাদের সম্মানিত সভাপতি, BCS এর সম্মানিত সভাপতি জনাব জান্নাতুল আলী ভাইকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। দীর্ঘ সময় ধরে আপনাদের সবার কথা শুনলাম। আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা আরেকটু দীর্ঘ সময় নিয়ে কথা শুনবো, তারপরে আমরা একটু বাংলাদেশি খাবারের আয়োজন করছি, চা খাবো, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারলাম না। এটা আমাদের জন্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো সেটা বুঝতেছি না। তবে আমরা আনন্দিত যে আপনারা এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিচ্ছেন। আমার কথা বলার কিছু নেই, তবে আমি একটা গল্প শেয়ার করতে চাই। এই গল্পটা আমি অনেকদিন থেকেই চিন্তা করতেছি সবার সাথে শেয়ার করবো, অনেকের সাথে শেয়ার করছি। আজকে যেহেতু আমাদের এখানে অনেক ইউথ লিডার আসছে, টিচার আসছে, তাদের সাথে আমার জাস্ট ছোট্ট একটা আমার নিজের গল্প। আজ থেকে 8 বছর আগে আমি যেদিন বেইজিং এই শহরে আসি, সেই দিন খুবই বৃষ্টি হচ্ছিল। আমি যখন ক্যাপিটাল এয়ারপোর্ট থেকে বের হলাম তখন বৃষ্টির পরে পরন্ত বিকেলে সূর্য উঠছে। আমি খুব খেয়াল করে দেখলাম এই বেইজিং এর শহরটা হাসছে। আমি সেই দিন প্রথম বুঝতে পারলাম কোন শহর হাসে। আমার জীবনের
সবচেয়ে বেশি সময় আমি থেকেছি ঢাকা, তারপরে বেইজিং। বিশ্বাস করেন, আমি 2017 সালের আগে কখনোই কল্পনা করতে পারি নাই একটা শহরের মানুষ হাসতে পারে, একটা শহরের রাস্তাঘাট হাসতে পারে, একটা শহরের ইউনিভার্সিটি হাসতে পারে। দেখেন, দেখতে দেখতে প্রায় আমরা 55 বছর প্লাস একটা রাষ্ট্র। আপনারা কি কখনো কল্পনা করছেন বাংলাদেশ মানুষ বা বাংলাদেশের রাস্তাঘাট হাসে? কখনোই আসে না। রাষ্ট্র কখনো হয়তো বিরুদ্ধ হয় না, রাষ্ট্র চিরযুগ, কিন্তু 55 সংখ্যাটা অনেক বড়। আমাদের ব্যক্তিগত সফলতা অনেক থাকতে পারে, কিন্তু রাষ্ট্র যদি সফল না হয় তাহলে আমাদের যে সফলতা সেটা মেলানো হয়ে যায়। বর্তমানে চায়নাতে প্রায় 3000 প্লাস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইনস্টিটিউট আছে। যদি আপনারা ন্যাশনাল ইন্ডেক্স, কিউএস অনলাইন, টাইমস হায়ার এডুকেশন দেখেন, চাইনিজদের গবেষণায় জয় জয় করে। দেখেন, আমরা যখন এখানে কথা বলছি তখন হয়তো চায়নার কোনো একটা ইউনিভার্সিটিতে অথবা কোনো একটা রিসার্চ ল্যাবে কেউ একজন চাইনিজ একটা ব্রেক থ্রো আবিষ্কার করে ফেলছে। যে কথাটা শুনলে অবাক হওয়ার মতো মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। চায়না এটাই। আজ থেকে যদি 35 বছর আগে বেইজিংকে আমরা কল্পনা করি, আজ থেকে 35 বছর আগের বেইজিং এখনকার বেইজিং ছিল না। এখন আপনি বেইজিং এ অনেক লাইট, অনেক জৌলুস দেখছেন, কিন্তু 35 বছর আগে বেইজিং এরকম ছিল না। 1971 সালে একটা রাষ্ট্র জন্ম নিল এবং 2024-এ গণ অভ্যুত্থানে প্রায় 2000 শহীদের রক্ত দেওয়ার পরেও একটা রাষ্ট্র যদি সফল না হতে পারে তাহলে কবে হবে? একটা রাষ্ট্রকে পবিত্র করতে বা সফল হতে কতটুকু রক্তের প্রয়োজন? বিসিওআইসি ইউথ ডায়ালগে আজকে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে এবং বিসিওআইসি এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে চাই ডক্টর রফিকুল হক স্যারকে। স্যারের একান্ত ইচ্ছা এবং প্রচেষ্টায় আজকে আমরা এই অনুষ্ঠানটা সফল করতে পেরেছি। এছাড়া বিসিওআইসির অ্যাডভাইজার মেম্বার, নির্বাহী পরিষদ এবং বিশেষ করে ইঞ্জিনিয়ার শামসুল হক ভাই, যিনি আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করেছেন, এবং সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো। আল্লাহ হাফেজ। সবার কাছে আমাদের একটা সুবিনিয়র আছে, সবার কেয়ার, সবাই একটু গ্রহণ করবেন এবং আপনাদের জন্য একটা চার আয়োজন করা আছে, আপনারা চা খাবেন। যেহেতু আপনারা বেইজিং এ 7 দিন হলো আসছেন, এখন চা খেতে পারেন নাই, আশা করছি বাংলাদেশি চাটা আপনি এনজয় করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আমি অনুরোধ জানাবো আমাদের গেস্টকে একটু সামনে আসার জন্য। আমরা কিছু গ্রুপ পিকচার নিতে চাই, অনুগ্রহ করে সবাই একটু আমাদের মধ্যে সামনে চলে আসুন। Cross my heart and hope to die. Welcome to. Cross my heart and hope to die.